অনেকের মতো, সারা বাংলাদেশের অনেকের মতো আমিও অনেক আশা নিয়ে আগামী কালকের দিকে তাকিয়ে আছি, এবং আমার ধারণা যে কালকে এই সরকার এবং আগামী 5 বছরে আমরা কেমন সরকার দেখব অথবা কেমন দেশ দেখব তার একটা টোন সেটিং হবে আর কি কালকে। তো হুম। তার আগে আমি বলে রাখি, এটা আমার ব্যক্তিগত লিমিটেশন, যে আমি মানে আমার জীবনে এই মহান সংসদ শব্দটা অনেক শুনে এসেছি, বাট সংসদের কর্মকাণ্ড দেখে আমাকে কখনো মহান সংসদ মনে হয় নাই। আবার এই মহান সংবিধান এই কথাটাও শুনে এসেছি, বাট এই সংবিধানটাকে কেটে ছেড়ে এমন একটা জামা বানানো হয়েছে যে জামাটা শুধু আমাকেই লাগে আর কারো লাগে না, আমারই সুবিধা। তো আমি এইটাও মন থেকে এই মহান সংবিধান বলতে কোথায় যেন বাধে। একই সাথে আমি আরেকটা বিষয়ে বলতে চাই যে আমাদের সামনে আবার দুইটা গল্প আছে। একটা গল্প হলো যে গত 16 বছর আমরা খুব ভালো ছিলাম, সুখে শান্তিতে ছিলাম, একেবারে স্বর্গের মধ্যে ছিলাম। এই কিছু ছাত্ররা এবং তরুণ সমাজ তারা খুব ভুল করে এই সরকারকে তাড়িয়ে দিয়েছে আর কি। অথবা আমরা গত 15 বছর 16 বছর একটা দুঃশাসনের ভিতরে ছিলাম, একটা অনিয়ম অবিচারের ভিতরে ছিলাম, যে কারণে অতিষ্ঠ হয়ে আমাদের তরুণ সমাজ একটা বিপ্লব অথবা অভ্যুত্থান করে এই সরকারের পতন ঘটিয়েছে, এবং তারপরে আমরা মোটামুটি একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং আমরা এই এই জুলাই গণ অভ্যুত্থানের আলোকেই আমরা অনেকগুলো স্বপ্ন দেখছি, যে স্বপ্ন নিয়েই জুলাই অভ্যুত্থানটা হয়েছিল, যে বাংলাদেশ আর কখনো আবার সেই পুরনো বন্দোবস্তের দিকে ফেরত যাবে না, বাংলাদেশে কখনো আবার কোনো স্বৈরাচারের জন্ম হবে না, বাংলাদেশে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকবে, এবং ইনসাফের বাংলাদেশ তৈরি হবে। তো তাই যদি হয় তাই যদি হয় আমরা তো এই স্বপ্নটা দেখছি, আমরা কিন্তু সেই পুরনো গল্পের মতো নাই। আর তাই যদি হয় তাহলে তো আমরা তো সে আওয়ামী লীগের কন্টিনিউশনের ভিতরে যাই না, নাই। যে কারণে সংবিধান এত ইম্পর্টেন্ট আমার কাছে সেটা মনে হচ্ছে না। সংবিধান অনুযায়ী তো এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী তো সবকিছুই অবৈধ, সংবিধান অনুযায়ী যারা জুলাই বিপ্লব করেছে তাদের সকল হলো মৃত্যুদণ্ডের অপরাধ করেছে আর কি। সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন অবৈধ, ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ, এই সরকারও অবৈধ, সবকিছুই অবৈধ। একই সাথে যে আকাঙ্ক্ষা গুলো নিয়ে এই জুলাই সনদটা হয়েছে, জুলাই সনদটা কি? জুলাই সনদ যেটা সবাই সাইন করেছে, সেটা হলো যে ওই বিষয়গুলোতে একটা চেক দেওয়া আছে, যে বিষয়গুলা বাংলাদেশে যাতে নতুন করে আগের মতো একটা স্বৈরাচারী সরকার যাতে না আসতে পারে, ওই বিষয়গুলোতেই একটা চেক দেওয়া আছে, বেশিরভাগগুলো এরকমই। তো একই সাথে আমি আরো একটা বিষয় বলতে চাই, এটা আমার আমার ব্যক্তিগত, দেখেন, গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে যে বিষয়টাতে, সেটা এই 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 জনগণ অনেক ইম্পর্টেন্ট। সংবিধান বলি, নিয়ম কানুন বলি, এগুলোর অনেক উপরে হলো জনগণ। একটা ভোটের 70% মানুষ যেটাকে সমর্থন দিয়েছে, কোথায় কি লেখা আছে ডাজেন্ট ম্যাটার, ওইটাকে আপনাকে কগনিজেন্সে নিতেই হবে এবং সেটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। 70% মানুষের আকাঙ্ক্ষা, কারণ এই যে 70% মানুষ, এদের ভোটেই তো এই সরকার এসছে। তো এই 70% মানুষের আকাঙ্ক্ষা একটা সভ্য সরকার আমার ধারণা মেনে নিবে না, এরকম হবে না। আমি খুব আশা নিয়ে আছি যে আমার অনেক আশা আছে জনাব তারেক রহমানের উপরে। আশা আছে কারণ উনি জিয়া পরিবারের সন্তান। আহ, আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া, আমি এই দুজনের খুব ভক্ত, এবং আমার বড় খুব আশা আছে যে তাদের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি এই জুলাই এই অভ্যুত্থান, জুলাই আকাঙ্ক্ষাটাকে উনি ধারণ করবেন, এবং এই গণভোটটাকে উনি ওন করবেন, গণভোটটাকে উনি ওন করবেন, এবং এইটাই বাংলাদেশের নতুন যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ, এটার একটা টোন সেট করবে আগামীতে। কারণ আহ, আমি দলের কথা বলছি না, বাংলাদেশের সাধারণ মানুষ তো এই জুলাই গণ অভ্যুত্থান বলি, জুলাই সনদ বলি, অথবা গণভোট বলি, সেইটার ম্যান্ডেট দিয়েছে, সেটাকে পাস করেছে গণভোটের মাধ্যমে। তো এইটাকে নেগলেক্ট করার কোনো অধিকার কি কারো আছে? কারো নাই। একই সাথে আমি এটাও বলতে চাই যে অনেকে এই গণভোটের ইস্যুগুলাকে আবার কোর্টে নিয়ে গেছেন, আমি এই বিষয়টাকেও নিন্দা জানাই। আমার ধারণা পৃথিবীর সভ্য দেশ রাজনীতির মাধ্যমেই ফেস করে, রাজনীতিকে কোর্টে নিয়ে যায় না। মানে কোর্টের কাঁধে বন্দুক রেখে, আদালতের কাঁধে বন্দুক রেখে রাজনীতি ভালো গভর্নমেন্ট গুলা করে না।
আমি দেখি না এটা, যেসব দেশে উন্নত গণতন্ত্র আছে সেসব দেশে আমি এই কালচারটা দেখি নাই। আমার এই বিষয়ে তো আমাদের আমাদের নিজেদেরই তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে, যে বিচারপতি খায়রুল হক যে এর আদালতের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সারা দেশের যে একটা একটা ক্যাটাস্ট্রফি নিয়ে আসলেন আর কি। তো আমি আগামী সংসদটাকে কালকে যেটা হচ্ছে, আমি অত্যন্ত আশা নিয়ে তাকিয়ে আছি, এবং একই সাথে আমার বিরোধী দলের উপরে অনেক আশা আছে যে আপনারা আগের মতো যে সব জিনিস দেখে আমরা অভ্যস্ত, আপনারা সংসদ বর্জন করবেন না, সংসদকে প্রাণবন্ত করুন, গঠনমূলক সমালোচনা করুন, আপনারা সরকারকে সরকারের ভুলগুলো সংসদের বাইরে সব জায়গায় ধরিয়ে দিন, এবং আপনারা আপনাদের দাবি দেওয়া, দেশের মানুষের দাবি দেওয়া, এগুলো নিয়ে সোচ্চার থাকুন। তো আপনারা সংসদ ছেড়ে বেরিয়ে যাবেন না, সংসদকে প্রাণবন্ত করুন, এটা আমি দেখতে চাই। একই সাথে বিএনপি যেহেতু বড় দল, সরকারে আছে, আসন তাদের 200-র বেশি। রাষ্ট্রপতি ভাষণের সময় ওনারা থাকবেন না এরকম কথাও তো আলোচনা হচ্ছে, তো সেটা কি ভালো দেখাবে? আমার ব্যক্তিগত আমি মানে ওনাদের বিষয়ে আমি মতামত দিতে চাচ্ছি না। আমি আমার ব্যক্তিগত মত যদি দিই, যে মানুষ শেখ হাসিনা, রাষ্ট্রপতি তো দেশের 1 নম্বর মানুষ, যে মানুষ শেখ হাসিনার পায়ের পদধূলি নিতে পারছেন না বলে অত্যন্ত আক্ষেপ করে যাচ্ছেন, এরকম একটা মানুষ আমার রাষ্ট্রপতি, এটা মানে এটা একসেপ্ট করতে আমার ডিগনিটিতে বাধে, আমার সেলফ রেসপেক্টে বাধে। আমি যদি কোনো দলে থাকতাম, আমি নিজে যেতাম না, দল যাক বা না যাক, মানে এটা হলো আমার ব্যক্তিগত আর কি। তো এইখানে কারণ রাষ্ট্রপতি ওই অ্যাপয়েন্টমেন্টটা, তার থেকে বড় ফ্যাক্টর হয়ে গেছে রাষ্ট্রপতি মানুষটাকে। এখন একটা মানুষকে আমরা সবাই সম্মান করতে চাই, বাট করতে পারা যাচ্ছে না, শত চেষ্টা করেও সম্মানটা আনা যাচ্ছে না, ওইদিকে ডাইভার্ট করা যাচ্ছে না। তো তখন কি করব আমি? তো এই মানুষ এখন এই ফ্যাক্টরটা হয়ে গেছে। তো এই কারণে বলছি যে বিরোধী দল যদি না যায়, আমি দোষ দিব না আর কি, কারণ আমি নিজে হলে যেতাম না, আমার কোথায় যেন ডিগনিটিতে লাগতো, আমার আত্মসম্মানে লাগতো, যে কার কি শুনতে যাচ্ছি। মানে এটা হলো আমার ব্যক্তিগত মতামত আপা এই বিষয়ে।